লাস্ট ক্লাসে দেখো একটু লাস্ট ক্লাসে আমরা এই যে 8051 এর যেসব রেজিস্টার গুলো থাকে সেই রেজিস্টার গুলোর নাম আমরা জেনেছিলাম, প্লাস তার একটা ডায়াগ্রাম দেখেছিলাম। ওকে, এখন এর কিছু স্পেশাল ফাংশন রেজিস্টার আছে। তার মধ্যে আছে ডাটা রেজিস্টার, কন্ট্রোল রেজিস্টার, টাইমার, সিরিয়াল পোর্ট, ইন্টারাপ্ট সিস্টেম। ঠিক আছে, সো দিস আর সাম অফ দ্য স্পেশাল ফাংশন। হ্যাঁ, রেজিস্টার যেগুলো করে সাধারণত যে ডাটা রেজিস্টারের কাজ ডাটা স্টোর করা, প্লাস দেখা যাচ্ছে সেটা মেমোরিতে রাইট করা। ওকে, কন্ট্রোল রেজিস্টার হচ্ছে যে একটু ফাংশনটাকে এর যে এই বইটা আছে, এই কি বলে মাজিদির হচ্ছে আর একটা বই আছে, ওইটা হচ্ছে তোমার সি প্রোগ্রাম বেসড। হ্যাঁ, এই যে এটা, ঠিক আছে, এটা হচ্ছে পুরো সি প্রোগ্রাম বেসড। হ্যাঁ, ইউজিং অ্যাসেম্বলি এন্ড সি। অ্যাসেম্বলিটাই যে তোমরা মাইক্রোপ্রসেসরের অ্যাসেম্বল দেখেছো না, মাইক্রোপ্রসেসরের অ্যাসেম্বলের কথা মনে আছে? তোমরা মাইক্রোপ্রসেসরে তোমাদের ল্যাব ছিল আগে, সেটা আগে বলো। মাইক্রোপ্রসেসরের ল্যাব থাকলে ওইখানে হচ্ছে একটা অ্যাসেম্বলি করতে না তোমরা প্রোগ্রাম করে, মনে আছে? এই যে মুভ, তারপরে ফ্ল্যাগ দেওয়া, তারপর ব্যাক করা, তারপর ইউজ করা। ঠিক আছে, এইগুলো তোমরা, আমি এই যে ফর এক্সাম্পল যদি তোমরা এই কোড রিলেভেন্ট, ওইখানে তো সব হেক্সাগোনাল রেসপেক্টিভ হচ্ছে অ্যাপ্লিকেশন হয়, মনে আছে? এটা হেক্সাগোনাল অ্যাপ্লিকেশন ছিল, যদি একটু মাথা ঠান্ডা করে ভেবে দেখো। অথবা এই যে এই আমি তোমাদের একটু দেখাচ্ছি, দাঁড়াও, এই ধরনের প্রোগ্রাম কোড তো দেখেছো? একটু দেখাচ্ছি, দাঁড়াও, কোথায় গেল? এই যে এরকম কোড দেখেছো না তোমরা, বা এটাকে তোমরা হচ্ছে অ্যাপ্লাই করেছো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই রেসপেক্টে বলছি যে ল্যাবে করেছিলেন না অ্যাসেম্বল ল্যাঙ্গুয়েজ দিয়ে। সো অ্যাসেম্বল ল্যাঙ্গুয়েজের মানে অপারেশন যে অ্যাড্রেসিং থাকে, অ্যাড্রেসিংটা থাকে সাধারণত তো হেক্সাগোনাল নাম্বারে, যেটা বা হেক্সাগোনাল যে আমরা নাম্বার সিস্টেম যেগুলো দেখেছি না, নাম্বার টু কোডে কনভার্সনের যেগুলো ছিল না, তার মধ্যে বাইনারি টু হেক্সাগোনাল বা হেক্সাগোনাল টু বাইনারি, মনে আছে? বা ডেসিমাল টু বাইনারি বা ডেসিমাল টু তোমার, তার মধ্যে হেক্সাগোনালটা হচ্ছে তার অ্যাড্রেস বার হিসেবে ইউজ করা হয়, বুঝছো? অ্যাড্রেস বারের মানে নোটিফিকেশন, সরি, নোট দেওয়ার জন্য বা দেখা যাচ্ছে নোট বার স্পেসিফিকেশনের জন্য সাধারণত তোমার হেক্সাগোনাল ইউজ করা হয়। হ্যাঁ, হেক্সাগোনাল ল্যাঙ্গুয়েজটা। সো একইভাবে যদি আমরা যেমন আমার যদি রম কে ডিফাইন করতে হয়, ঠিক আছে, তাহলে আমার এই যে অ্যাড্রেস বারের কোন ধরনের অ্যাড্রেস বার আমি রমের অ্যাড্রেস ইউজ করব, ঠিক আছে, তার মেশিন ল্যাঙ্গুয়েজ কোনটা হবে, প্লাস তার অ্যাসেম্বল ল্যাঙ্গুয়েজ কোনটা হবে। হ্যাঁ, এটা কিন্তু এখানে মেনশন করা আছে। এইটা দিয়ে এইরকম করে কিন্তু আমরা সাধারণত মাইক্রো কন্ট্রোলারে বলো বা মাইক্রো প্রসেসরে কিন্তু প্রোগ্রাম করে থাকি। ঠিক আছে, সি, এটা করা হয়েছে সি তে লেখা হয়েছে, বুঝছো? একই কাজ তুমি হচ্ছে অন্যান্য মানে সফটওয়্যার ইউজ করে তুমি করতে পারো। ঠিক আছে, আমরা যেখানে ছিলাম, হ্যাঁ, যে অংশটাতে ছিলাম সেটাতে আমরা যাই। সো আমার ওই ফাংশন গুলো, বিশেষ করে আমার যে স্পেশাল ফাংশন আছে রেজিস্টারের, হ্যাঁ, তার মধ্যে আমরা যদি দেখি, হ্যাঁ, জেনারেল পারপাস রেজিস্টার হচ্ছে এক রকমের আছে, বিট অ্যাড্রেসেবল রেজিস্টার আছে, ডিরেক্ট বা ইনডিরেক্ট অ্যাড্রেসিং এর যে রেজিস্টার আছে, তারপর আপার 128 বাইটের যে র্যাম ছিল সেটার অংশ একটা আছে, স্পেশাল ফাংশন রেজিস্টারটা এই যে ডিরেক্ট অ্যাড্রেসিং এর জন্য ইউজ করা হয়। ঠিক আছে, এইটা হচ্ছে আপার 128 র্যাম, এটা হচ্ছে লোয়ার 128 র্যাম। ঠিক আছে, আমরা যদি আমি এর ডিটেইলিং দেখবো, ঠিক আছে, এখনই আমরা ডিটেইলিং কিছু রেজিস্টারের মানে নাম দেখবো, রেজিস্টারের অপারেশন গুলো পিন দিয়ে ডিফাইন করা আছে, সেইগুলো আমরা একটু দেখবো। হ্যাঁ, এখনই। সো তার রেসপেক্টে যদি দেখা যায় তাহলে আমরা লিস্ট অফ রেজিস্টার কোনগুলো
আমার আছে মেনশন করে দেখো যে স্পেশাল ফাংশন রেজিস্টার কোনগুলো, যেগুলো যে স্টার মার্ক করা আছে দেখবা। হ্যাঁ, স্টার মার্ক করা যেগুলো আছে সেগুলো হচ্ছে আমার স্পেশাল ফাংশনাল রেজিস্টার। ঠিক আছে, স্পেশাল ফাংশন রেজিস্টার যেমন অ্যাকুমুলেটর হচ্ছে একটা স্পেশাল ফাংশন রেজিস্টার, বি রেজিস্টার একটা মানে তোমার স্পেশাল ফাংশন রেজিস্টার, পিএসডব্লিউ যেটা আছে সেটা হচ্ছে আবার একটা স্পেশাল ফাংশন রেজিস্টার, স্ট্যাক পয়েন্টারও রেজিস্টার বাট নট স্পেশাল পারপাস বা স্পেশাল ফাংশন রেজিস্টার না। ডাটা পয়েন্টার আছে, তারপর লো বাইটের জন্য আছে, হাই বাইটের জন্য আছে। ওকে, ডাটা পয়েন্টার ইন লো বাইট, ডাটা পয়েন্টার ইন হাই বাইট। ঠিক আছে, তাদের অ্যাড্রেস বারটা কতটুকু বা মেশিনের অ্যাসেম্বল অ্যাড্রেসটা কত নাম্বার, ঠিক আছে, সেটা এখানে মেনশন করা আছে। আচ্ছা, তোমরা তো জানো যে এ কে দোয়াশ বলা হয় ইয়েতে, মানে 0 to 9 পর্যন্ত তো আছে, 0 1 2 3 4 এরকম করে তো হেক্সাগোনালে মেনশন করা হয়। তার উপরে গিয়ে যেগুলো হয়, ঠিক আছে, সাধারণত 10 এর পরে গিয়ে, ঠিক আছে, সেইগুলোকে যেমন 10 হচ্ছে এ, তারপরে 11 হচ্ছে বি, সি হচ্ছে 12, বুঝছো, এরকম করে করা হয়, এফ জি এরকম করে। হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, এফ পর্যন্ত 15 যেটা আছে, বুঝছো। আচ্ছা, তারপরে আমরা দেখবো তো যদি মানে প্রবলেম থাকে তাহলে এই এখানে তোমার নাম্বার কনভার্সন আছে প্রথমের দিকে, ঠিক আছে, ওইটা একটু দেখে নিবা, আমি তোমাদেরকে এটা দিয়ে দিব, সমস্যা নেই। হ্যাঁ, হ্যালো স্যার, আসসালামু আলাইকুম স্যার, আমাকে একটু রেকর্ডের পারমিশনটা দিন। বলো কি বুঝতে পারছি না। স্যার স্যার আমাকে একটু ক্লাসে রেকর্ডের পারমিশনটা দেন স্যার। দৃষ্টি কি বললে শুনতে পাইনি, প্লিজ। ও আচ্ছা, ঠিক আছে, দাঁড়াও দিচ্ছি। কানেক্ট হচ্ছে? ঝামেলা হচ্ছে। ওকে, আমি শুনতে পাই না। আমি ক্লাউডে ট্রাই করছি বাট কানেক্টিভিটি প্রবলেম হচ্ছে, বুঝছো। স্যার বলতেছে আপনি রেকর্ড করে পরে ওই ভিডিওটা দিলেই হবে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, দাঁড়াও। যেটা আমরা বলতেছিলাম, দেখো যে আমার স্পেশাল ফাংশনাল যে রেজিস্টার গুলো আছে সেগুলো স্টার মার্ক করা আছে। হ্যাঁ, পোর্ট 0 থেকে শুরু করে পোর্ট 3 পর্যন্ত এটা হচ্ছে স্পেশাল। আর বাকি বললাম যে অ্যাড্রেসিং যে বার গুলো দেওয়া আছে এটা হচ্ছে তোমরা একটু এই বইটা থেকে দেখে নিও। এই বই থেকে মেনশন করা আছে আমার হেক্সাগোনাল যে আমার ইয়েগুলো হয়, কি বলে, আমার যে অ্যাড্রেস বারটা ডিফাইন করা হয়, ঠিক আছে। হ্যাঁ, সেটা কিভাবে মেনশন করা আছে বা কিভাবে হয় সেটা একটু দেখে নিও তোমরা। হ্যাঁ, ওইটা আলোচনা করতে গেলে আরেকটা ক্লাস লেগে যাবে। সো এখানে যেমন ইন্টারাপ্ট প্রায়োরিটি কন্ট্রোলের জন্য এটাও কিন্তু আমার স্পেশাল ফাংশনাল রেজিস্টার।
ইন্টারভেল কন্ট্রোল যেটা আছে সেটাও, টাইমার মোড কন্ট্রোল যেটা আছে সেটা আলাদা, কিন্তু টাইমার বা তোমার কাউন্টার কন্ট্রোল যেটা আছে সেটা হচ্ছে আবার স্পেশাল পারপাসে। এরকম স্পেশাল পারপাসেস যে রেজিস্টার গুলো আছে সেগুলো তো মেনশন করা আছেই, হ্যাঁ এখানে। আচ্ছা, পরবর্তীতে যেটা আছে পিএসডব্লিউ রেজিস্টার, আমি এটা এই এখান থেকে নিলে একটু বুঝবা তোমরা বেটার। দাঁড়াও একটু দেখে নেই। PSW আমার কাছে মনে হয়েছে, দাঁড়াও সো আমরা বলতেছিলাম যে প্রোগ্রাম স্ট্যাটাস ওয়ার্ড যেটা আছে, হ্যাঁ সেই রেজিস্টারের যদি আমরা একটু ডেপথে দেখি, হ্যাঁ এগুলো একটু দেখো, ফ্ল্যাগ বিট এন্ড পিএসডব্লিউ রেজিস্টারের যদি আমরা এর কোন কোন রেজিস্টার গুলো আসলে এখানে বিলং করে, হ্যাঁ আমরা যদি এর পিএসডব্লিউ 0 থেকে শুরু করে 7, এই তোমরা যদি এটাকে একটু মাথার মধ্যে আনো যে পিএসডব্লিউ স্যার এটা কোথা থেকে কি আসতেছে, হ্যাঁ সেই রেসপেক্টে যদি বলি, হ্যাঁ একটু এটার দিকে একটু খেয়াল রাখো যে পিএসডব্লিউ 0 থেকে শুরু করে 7 পর্যন্ত, হ্যাঁ মানে আমার যে প্রোগ্রাম স্ট্যাটাস ওয়ার্ড যেটা আছে, হ্যাঁ প্রোগ্রাম স্ট্যাটাস ওয়ার্ড এইটা এই পাশে কাজ একটু সুবিধা হয় এই কারণে। কোথায় তো পিএসডব্লিউ এর 0 থেকে শুরু করে 7 মানে 8টা যে হচ্ছে পিন আছে, এই পিনের কোন পিনটা দিয়ে কোনটা বা ফ্ল্যাগ বিটটা কেমন, হ্যাঁ সেটা যদি একটু মেনশন করা হয় তাহলে তার 0 নাম্বার ফ্ল্যাগটা হচ্ছে প্যারিটি বিট, প্যারিটি ফ্ল্যাগ ডিফাইন করে, ঠিক আছে। ওই যে বলছে রিফ্লেক্ট দ্য নাম্বার অফ ওয়ান্স ইন এ রেজিস্টার এ, রেজিস্টার এ কি পরিমাণ, এ মানে অ্যাকুমুলেটর, ঠিক আছে, এ মানে অ্যাকুমুলেটরের কতগুলো 1 বিট মানে নাম্বার অফ 1 কতগুলো আছে সেটা হচ্ছে এই প্যারিটি ফ্ল্যাগ দিয়ে ডিফাইন করা হবে, ওকে। তারপরে আমার 1 নাম্বার যেটা আছে সেটা 1 নাম্বার যে আমার রেজিস্টার যে বাটন বা পিন 1 নাম্বার যে পিনটা আছে সেটা হচ্ছে আমার ইউজার ডিফাইনেবল, ওইটা আমি আমার মতো করে ডিফাইন করতে পারবো, ওকে। নাম্বার হচ্ছে ওভারফ্লো থাকবে, অর্থাৎ আমার যদি বলছে কি যে রেজাল্ট অফ সাইন্ড নাম্বার যেটা যে আমার সাথে প্লাস মাইনাস ইয়ে থাকে, ঠিক আছে, সাইন্ড নাম্বার ইজ টু লার্জ causing the high order bit to overflow into a sign bit, into the bit, মানে আমি আমার ওভারফ্লো যদি হয়, ঠিক আছে, তাহলে আমি সেটাকে আমার কত হর পর্যন্ত ওভারফ্লো হয়েছে, ফর এক্সাম্পল আমি দেখা যাচ্ছে 4 বিট পর্যন্ত করতে পারবো, তারপরে গিয়ে দেখা যাচ্ছে যে আমি এটাতে আমার যদি ওভারফ্লো হয়, ফর এক্সাম্পল আমার অ্যাডিশনাল প্লাস বা মাইনাস, হ্যাঁ এই রেসপেক্টে আমি সেখানে ওভারফ্লোটা বোঝাইতে পারি। আর একটা কি রেজিস্টার ব্যাংক, দেখো ব্যাংক সেক্টর বিট 0 ডিফিনিশনের জন্য আর একটা হচ্ছে 1 ডেফিনিশনের জন্য, হ্যাঁ পিএসডব্লিউ 4 যে রেজিস্টার ব্যাংক সিলেক্টর আছে, হ্যাঁ রেজিস্টার ব্যাংক সিলেক্টর বিট 0 এর জন্য আছে আর বিট 1 এর জন্য আছে, ওকে। বিটের জন্য যদি বলি তাহলে বিট 0 এর জন্য এখানে একটা কম্বিনেশন দেখানো আছে, হ্যাঁ এবং 0 আর 1 এর জন্য, অর্থাৎ আমরা যদি 0 1 দুইটাকে কম্বিনেশন করি তাহলে 4 ভাগে 4 পারি, সেটা এখানে একটু মেনশন করা আছে, হ্যাঁ যে 0 0 যদি দুইটাই হয়, 0 1 যদি হয়
10 যদি হয় 11 হয় যদি, মানে 2 বিটের কম্বিনেশন তো 4 ভাবে সম্ভব, ঠিক না? তো আমি এই জায়গায় এই দুইটা যে আমার এই দুইটা পিনকে আমি দুই ভাবে হচ্ছে কম্বিনেশন আনতে পারি। ওকে, PSW 5 যেটা আছে সেটা হচ্ছে আমার জেনারেল পারপাসে ইউজ করা হয়, আর PSW 6 যেটা এই যে 6 যেটা অক্সিলারি ক্যারি যেটা এই ক্যারিটা সাধারণত বলছে যে আমার ডেসিমাল পয়েন্টের D3 এবং D4 এই দুইটা ভ্যালু হচ্ছে ক্যারি হিসেবে ডিফাইনেবল, ঠিক আছে? একটা হচ্ছে ক্যারি ফ্ল্যাগ আছে কি যে D7, আমি যদি এই ডাটা পয়েন্টকে যদি ডিফাইন করি, ঠিক আছে, ডাটা পয়েন্টকে যদি হেক্সাগোনালে ডিফাইন করি, হেক্সাগোনাল 8 বিটের কমে হয় না, ঠিক আছে, এটা তো তোমরা জানো। যদি এই যে এখানে যদি 00H কেও ডিফাইন করে তাহলে আমাকে 8টা 0 সমান 8টা বিট দিতে হবে, এই 0 সমান 8টা বিট দিতে হবে, H সমান 8টা বিট দিতে কিন্তু হবে, কথাটা বুঝছো? অটোমেটিক্যালি কিন্তু ওর D7 বলতে বোঝাচ্ছে D0 থেকে শুরু করে D7 পর্যন্ত বিট, বুঝতে পারছো কথাটা? অর্থাৎ 8 নাম্বার বিটে যে ক্যারি আউট হবে সেটা হচ্ছে ক্যারি CY, ক্যারি ফ্ল্যাগ দিয়ে ডিফাইন করা হবে, বুঝছো? অর্থাৎ আমি D0 যদি বলি যে 0তম পজিশন, D7 হচ্ছে সরি D0 যদি বলি যে 1 নাম্বার পজিশন, D7 যদি বলি সেটা হচ্ছে 8 নাম্বার পজিশন, ঠিক আছে? 8 নাম্বার পজিশন ভ্যালু করা হয়, ঠিক আছে? আর D3 এবং D4 এ যদি কোনো রকম কোনো ক্যারি আসে সেটাকে আমরা অক্সিলারি ক্যারি হিসেবে ডিফাইন করব। ওকে, এখন এই যে নিচে যে 4টা কম্বিনেশন দেখানো হয়েছে, এটাই যে আমি বারবার করে বলছি রেজিস্টার ব্যাংক হচ্ছে সিলেক্টর বিট 1 এর জন্য একবার, একটা বিট 0, সো এইটার কম্বিনেশনের উপর 4টা সম্ভব, সেই 4টার এখানে দেখানো হয়েছে শুধুমাত্র ব্যাংকগুলোকে 1 2 3 4 অর্থাৎ 0 1 2 3 বলে ডিফাইন করে নিয়ে সেখানে তার অ্যাড্রেস বারটা দেখানো হয়েছে। আচ্ছা, এটা 8051 এর রম হচ্ছে মেমোরি ম্যাপ দেখানো হয়েছে, রমের দেখা যাচ্ছে 8051 এর ক্ষেত্রে 4 কিলো বাইট দেখানো হয়েছিল, যেটা আমরা শুরু করতে পারি 0FFH থেকে শুরু করে 00H থেকে শুরু করে 0FFH পর্যন্ত অ্যাপটি থাকতে পারে, বুঝতে পারছো? একইভাবে আমরা যদি 8 কিলোবাইটের ক্ষেত্রে দেখি 8752 এর ক্ষেত্রে তার রেসপেক্টিভ মেমোরি স্পেসটা দেখানো হয়েছে এখানে। সাধারণত এইটা ছিল অ্যাটমেল এর জন্য, ডালাস কর্পোরেশনের যে DS 5032 যেটা 32 বাইটের ক্ষেত্রে, 32 কিলোবাইটের ক্ষেত্রে এখানে একটু মেনশন কৌশিক ভদ্র ভাই মিউট করেন, আপনার সাউন্ড আসতেছে। আচ্ছা, একটা যে বিষয় দেখো যে আমার এখানে স্পেসিংটা শুধুমাত্র একটু মেনশন করা আছে যে আমার কোন স্পেসে কতটুকু আমি মেমোরি স্পেস অ্যালোকেট করতে পারি, ঠিক আছে? রেজিস্টার ব্যাংক 0 এর জন্য 020007H পর্যন্ত, ঠিক আছে? একইভাবে এরকম করে প্রত্যেকটা অংশে আমি আমার মেমোরি স্পেসটা ডিফাইন করে দিতে পারি, ঠিক আছে? যে আমার বিট অ্যাড্রেস করার জন্য বিট অ্যাড্রেসেবল র্যাম এত পর্যন্ত স্পেস সে নিতে পারে, ঠিক আছে? স্ক্র্যাচ প্যাডের জন্য র্যাম এই স্পেসটা সে নিতে পারে, ঠিক আছে? বাকি রেজিস্টার ব্যাংক 1 2 3 যারা আছে, ঠিক আছে, 0 1 2 3 পর্যন্ত যারা আছে তারা এই রেসপেক্টে তার যে স্পেস আছে সেই স্পেসটা সে অ্যালোকেট করে স্পেসটা সে ইউজ করতে পারে মেমোরির জন্য, ঠিক আছে? হ্যাঁ, র্যামের কিন্তু, হ্যাঁ, নট রম, এটা হচ্ছে রম ছিল। র্যামের ক্ষেত্রে র্যামের মেমোরি কতটুকু কে অ্যালোকেট করতে পারবে, মানে কত বিটের একটা র্যাম ছিল মনে আছে? মাইক্রোকন্ট্রোলার 8051 এর ক্ষেত্রে 128, ঠিক আছে, 128 বাইটের একটা র্যাম আছে, ঠিক আছে? সেই 128 বাইটের র্যামটাকে আমরা যদি ডিফাইন করে দেখাই তাহলে এই 128 বাইটের র্যামটা কতটুকু কোন অংশটুকু তার ইউজ হবে, যে স্ক্র্যাচ প্যাড র্যামের জন্য এইটুকু, বিট অ্যাড্রেসেবল র্যামের জন্য এইটুকু, আর এই যে বাকি যে রেজিস্টার ব্যাংক সিলেক্টর ছিল তাদের এই 4টাকে আমরা 4 ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। শুধু দেখছো এই হিসেবে
আর স্ট্যাক আর কিউ এর কথা তো মনে আছে, আমি বারবার করে আবারও মনে করাই দিচ্ছি। স্ট্যাক কি করে, ফার্স্ট ইন ফার্স্ট আউট না লাস্ট ইন ফার্স্ট আউট? হ্যাঁ, স্ট্যাকে হচ্ছে লিফও ফলো করা হয়। একটু যদি মাথার মধ্যে থাকে তাহলে একটু স্মরণ করে নিও নিজেরা। আচ্ছা, আমরা যদি 8051 এর পোর্ট গুলো দেখি, ঠিক আছে, 8051 এর যে পোর্ট গুলো আছে বিশেষ করে, হ্যাঁ, এই যে পোর্ট 0, পোর্ট 1, পোর্ট 2, পোর্ট 3 ছিল না? এই যে আবার একটু দেখাই নিয়ে আসি। এই যে পোর্ট 0 আছে, পোর্ট 1 আছে, পোর্ট 3 আছে, পোর্ট 2 আছে, ঠিক আছে। এই যে পোর্ট যেগুলো আছে 4 8 32টা যে পোর্ট আছে, এই পোর্টগুলোর রেসপেক্টে যদি বলি, ঠিক আছে, এই পোর্টগুলোর রেসপেক্টে যদি বলি, আমি আবার একটু ওইটা একটু কপি করে নিয়ে আসি, তাহলে একটু সুবিধা হচ্ছে আমার এখানে বোঝানোর ক্ষেত্রে, কথা বলা সুবিধা হবে। তো আমরা যদি একটু পোর্টগুলো রেসপেক্টে বলি, হ্যাঁ, পোর্ট 0 এর 8টা পোর্ট ছিল, তাই না? এই যে পোর্ট 0 থেকে শুরু করে পোর্ট 7 পর্যন্ত। ওকে, তাহলে আমরা বলতেছি যে পোর্ট 0টা কি ডুয়াল পারপাস পোর্ট। ইট ইজ লোকেটেড ফ্রম 32 নাম্বার থেকে শুরু করে কত নাম্বার পর্যন্ত, 39 নাম্বার, যে 8টা পিন আছে সেটা। এটা সাধারণত কি হয়, ইনপুট আউটপুট দুইটা কাজে ব্যবহার করা হয়। কিন্তু এখানে কি কাজ করতে হয়, each pin must be connected externally to a 10 কিলো ওহম পুল আপ রেজিস্টার দিয়ে, ঠিক আছে। হ্যাঁ, কার সাথে কানেক্টিভিটি করা হয়, ওই ভিসিসি এর সাথে সাধারণত, বুঝছো? বিকজ পোর্ট 0 ইজ অ্যান ওপেন রেঞ্জ, এই কারণেই ওইটার সাথে কি ওপেন রেঞ্জ করলে কি হবে, তুমি যদি সরাসরি দিয়ে দাও না, a huge amount of মানে access in one point could be affect a large number of ইনফ্লেশন, ঠিক আছে, বা ইন্টারাপ্ট অনেক বেশি দেখা দেয়। যার কারণে আমরা কি করি, ওইখানে একটা রেজিস্টার ইউজ করে থাকি, ঠিক আছে। হ্যাঁ, পুল আপ রেজিস্টার, যাতে এই ওপেন ড্রেন যেসব পোর্টগুলো আছে, ওপেন ড্রেন পোর্টগুলো যাতে কোনো সময় আমার পুরো সার্কিটরি বা পুরো একটা যে মানে সিপিইউ সিস্টেম আছে, সেই সিস্টেমটাকে যাতে অ্যাব্রাপ্টলি ইন্টারাপ্ট না করে, ঠিক আছে। যার কারণে আমরা ওইখানে কম্বিনেশনটা এরকম করে করা হয়, ঠিক আছে। যেটা বলছে যে পোর্ট 0, এটা it can be used for input or output, each pin must be connected externally to a 10 kilo ohm pull up resistor, ঠিক আছে। This is due to the fact that P not is an open drain unlike P1 P2 P3 P1 P2 P3 আবার কিন্তু ওপেন ড্রেন না। ওইটা কানেক্ট করার জন্য তোমার এরকম 10 কিলো ওহমের রেজিস্টার প্রয়োজন হতেও পারে, নাও হতে পারে, ঠিক আছে। অনেক সময় হয়, অনেক সময় প্রয়োজন হয় না। এখন ওপেন ড্রেন বলতে ওই যে ফেড ছিল না, ফেডের কম্বিনেশন মনে আছে? ফেড তো এটা তার সোর্স ড্রেন গেট ছিল, তাই না? এটা হচ্ছে সোর্স ছিল, এটা ড্রেন ছিল, এটা গেট ছিল, ঠিক আছে। সো এইটা ওপেন ড্রেন, তো অর্থাৎ এখানে ওপেন ড্রেন থাকার কারণে সরাসরি এই যে ভোল্টেজ যেটা আছে না ভিসিসি, এটা যদি সরাসরি আমার এর সাথে কানেক্টেড থাকে, তাহলে কি হবে, এটা কোনোভাবে এই পোর্টটা কোনোভাবে জ্বলে যাইতে পারে, বুঝছো? অনেক বেশি দেখা যাচ্ছে যে এখানে এই ভোল্টেজটা চলে এসে, ঠিক আছে। যার কারণে এখানে কি ইউজ করা হয়, একটা 10 কিলো ওহমের একটা রেজিস্ট্যান্স ইউজ করা হয়। তোমরা যদি ফেটে কম্বিনেশন দেখে থাকো তাহলে তোমাদের একটু মনে থাকবে, ঠিক আছে, যে ফেটে যখন হচ্ছে আমি ড্রেনটা তো কালেক্টর হিসেবে ইউজ করা হতো, মানে যদি আমি ট্রানজিস্টরের রেসপেক্টে বলি, ঠিক আছে, বিজেটির রেসপেক্টে। সো আমি আমার আউটপুটটা পাই হচ্ছে এই ড্রেন থেকে। তাহলে ড্রেনে যদি একটা রেজিস্ট্যান্স না থাকে, তাহলে এটা কি হতে পারে, শর্ট হয়ে গিয়ে এই পুরো সিস্টেমটাকে নষ্ট করে দিতে পারে, ঠিক আছে। যার কারণে কি করা হয়, এখানে একটা 10 কিলো ওহমের একটা রেজিস্ট্যান্স ইউজ করা হয়। বুঝছো? ওপেন ড্রেন ইজ এ টার্ম ইউজ ফর MOS chip in the same way that open collector is used for TTL chips, ঠিক আছে। পোর্ট 1 যেটা আছে সেটা হচ্ছে আবার পোর্ট 1 is dedicated to input output port from pin 1 to pin 8, ঠিক আছে।
আপন রিসেট পর্যন্ত, ঠিক আছে, আউটপুটের রিসেট পর্যন্ত আছে। ইট ইজ জেনারেলি ইউজ ফর ইন্টারফেসিং দ্য এক্সটার্নাল ডিভাইস। অন্যান্য যেসব এক্সটার্নাল ডিভাইস আছে, যেমন আমরা যদি বলি যে আমরা সুইচ করব, সুইচেস ইউজ করব, বা দেখা যাচ্ছে এলইডি ইউজ করব, এটা আমরা করতে পারি। But it doesn't need any pull-up resistor as it is having internally, ঠিক আছে, এর ভেতরেই কি থাকে, ওই রেজিস্টার থাকে, ঠিক আছে, যার কারণে আমার এখানে পুল-আপ রেজিস্টার এক্সটার্নালি কোনো কিছু ইউজ করার দরকার নাই। লাইক পোর্ট 0, পোর্ট 2 ইজ ডুয়াল পারপাস পোর্ট। হ্যাঁ, এটাও ডুয়াল পারপাসে ইউজ করা হয়। ইট ক্যান ইউজ ফর জেনারেল ইনপুট আউটপুট, আবার as the hybrid of address bus for design with external port memory এর জন্য এটা ইউজ করা হয়। P1 P2 port 1 port 2 এর মতো, port 1 এর মতো port 2 তেও কোনো রকম কোনো এক্সটার্নাল পুল আপ রেজিস্টার প্রয়োজন হয় না। port 3 যেটা আছে সেটাও হচ্ছে ডুয়াল পারপাসে ইউজ করা হয়, বাট ডিজাইনার জেনারেলি অ্যাভয়েড ইউজিং দিস পোর্ট unnecessarily for input output। মানে সাধারণত আমরা চেষ্টা করব যে আমার পোর্ট 3 এর যে পোর্ট গুলো আছে, হ্যাঁ, এই পোর্ট গুলোকে আমরা ইনপুট আউটপুট বাদে চেষ্টা করব ইউজ করতে, কারণ এইগুলোর আবার স্পেশাল ফিচার আছে। হ্যাঁ, এবং এই স্পেশাল ফিচারটা অল্টারনেটিভ যেসব অনেকগুলো ফাংশনের জন্য আমরা ইউজ করতে পারি, এটা দেখাবো, এখনই দেখানো হবে যে আসলে কোন কোন অল্টারনেট ফাংশন গুলো ওই পোর্ট গুলো দিয়ে, পোর্টের পিন গুলো দিয়ে সম্ভব, সেটা আমরা একটু দেখবো, ঠিক আছে। সো আমরা যদি দেখি প্রোগ্রামার যারা আমরা এটা নিয়ে কাজ করব, ঠিক আছে, হ্যাঁ, তারা জানি যে P0 থেকে P0 P1 P2 মানে পোর্ট 1 পোর্ট 0 পোর্ট 2 পোর্ট 3 সবই কিন্তু সেমই, কিন্তু আমার প্রোগ্রামের জন্য সেমই ইউজ করা হবে। অর্থাৎ আমি যদি আমার প্রোগ্রামটা ওই কাজে ইউজ করি, তাহলে আমি ওই বিষয়ে আমি এটাকে ইউজ করতে পারবো ইন ফিউচার, ঠিক আছে। All the port upon reset are configured as output. To use any of this port as input port, it must be set program, ঠিক আছে। আমরা সবগুলো পোর্টটাই আউটপুট হিসেবে ইউজ করতে পারি। যদি আমার ইনপুট প্রয়োজন হয় ইউজ করতে, তাহলে সেখানে আমি আমার প্রোগ্রাম কোডটা লিখবো, ঠিক আছে, আমার মতো করে। এখন অল্টারনেট ফাংশন যেগুলো আছে বিশেষ করে পোর্ট 3 এর জন্য, সেটা একটু দেখি। যে আমরা অলরেডি এগুলো কিন্তু জানি, দেখো পোর্ট 3 এর পোর্টগুলো আমরা দেখেছি না অলরেডি, এর আগে প্রথমের দিকে কনফিগারেশন যখন দেখছিলাম, পিন কনফিগারেশন, তখন কিন্তু এগুলো মেনশন করা হয়েছিল। আচ্ছা, সো ওই রেসপেক্টে যদি দেখি, তাহলে এর অল্টারনেট কি কি ফাংশন আছে দেখি। এটা হচ্ছে রিসিভ ডাটা ফর সিরিয়াল পোর্টের জন্য এটা কাজ করতে পারে, ট্রান্সমিট ডাটা ফর সিরিয়াল পোর্টের জন্য কাজ করতে পারে, এক্সটার্নাল ইন্টারাপ্ট দেখার জন্য এক্সটার্নাল ইন্টারাপ্ট 0, এক্সটার্নাল ইন্টারাপ্ট 1 এর জন্য, এটাকে টাইমার কাউন্টার 0 এক্সটার্নাল ইনপুটের জন্য ইউজ করা হয়, বা টাইমার বা কাউন্টার 1 এক্সটার্নাল এর জন্য ইউজ করা হয়, এক্সটার্নাল ডাটা মেমরি রাইট স্টোরের জন্য ইউজ করা হয়, আবার রিড স্টোরের জন্য ইউজ করা হয় কিন্তু। হ্যাঁ, সো অল্টারনেট ফাংশন মানে পোর্ট 3 এর পিনগুলো ইউজ করা যেতে পারে, যার কারণেই বলা হয় এইগুলোকে আমরা সাধারণত ইনপুট আউটপুট অপারেশনে খুব কম রাখি। অন্যান্য গুলো দেখা যাচ্ছে ইনপুট আউটপুটে মানে হরহামেশাই ব্যবহার করা হয়, usually ইউজ করা হয়, বাট in point of port 3 it is rarely used to exaggerate the input output operation. Okay, so input output port structure যদি আমরা দেখি, ঠিক আছে, এই যে পরের এতে দেখো একটা কনফিগারেশন দেওয়া আছে, সেখানে আমরা if you want to read in from a pin, আমরা একটা পিন থেকে যদি রিড করতেছে, you must first give a logic 1। এখন লজিক 1 দিয়ে যদি আমি আমার পোর্টটাকে বোঝাই যে এটা হাই ইনপুট, মানে হাই ভোল্টেজ থাকবে সেখানে, তাহলে সেটা হাই ভোল্টেজ। যদি আমি লজিক 1 দিয়ে বলি যে না, এটা হচ্ছে আমার লো ভোল্টেজের জন্য লজিক 1 কাজ করবে, সেটা আলাদা। বাট ইউজুয়ালি ধরা হয় কি, লজিক 1 বলতে বোঝানো হয় যে এখানে একটা হাই ইনপুট আছে আর হাই ভোল্টেজ আছে। হাই ভোল্টেজ বলতে আমার যে ফেট গুলো মিনিমাম একটা কি বলা হয়, যে একটা মিনিমাম থ্রেশহোল্ড ভোল্টেজের উপরে যে ভোল্টেজ লেভেলটা থাকে, সেটা দেখা যাচ্ছে যে সে পাবে। এই রেসপেক্টে এক্সপেক্ট করেই কিন্তু এখানে ওই পোর্ট গুলোকে ল্যাচ করা হয়, ঠিক আছে।
এখন বলা হচ্ছে যে যদি আমি কোনো কিছু রিড করতে চাই তাহলে এই রিডে যেই বাটনটা বা পোর্টে আমি ইউজ করব সেটা অবশ্যই লজিক 1 দিতে হবে। বলছে ইফ ইউ ওয়ান্ট টু রিড এ পিন ফ্রম এ from a pin you must first give a logic 1 to the port latch to turn off the FET, otherwise the data read in will always be logic 0। তোমাকে লজিক 1 দিয়ে ওই ফেটটাকে কি করতে হবে, এমন একটা পোরশনে আনতে হবে যাতে আমি সেটাকে টার্ন অফ করে দিতে পারি, না হলে কি হবে অলওয়েজ এটা 0 থেকে যাবে, ঠিক আছে। আবার একইভাবে রাইট যখন আমি দেখতে হয় তাহলে কি করতে হবে, when you write to the port you are actually writing to the latch। ল্যাচ বলতে কি, ল্যাচ বলতে তোমরা জানো তো ফ্লিপ ফ্লপ যেটা আছে না, মনে আছে যে ফ্লিপ ফ্লপ ডিজিটাল ইলেকট্রনিক্সে ওইখানের আরেকটা নাম ছিল ল্যাচ, যদি তোমরা একটু মানে স্মরণে রাখতে পারো। হ্যাঁ, সো ওই আমি ওই ফ্লিপ ফ্লপটাকে কি করব, 0 দেব, ঠিক আছে। এই যে এটাকে বলা আছে যে writing to the latch a logic 0 given to the latch will be inverted and turn on the FET which cause the port pin to be connected to ground। আমি ওখানে লজিক 0 দিলে কি হবে, আমার ফেটটা টার্ন অন হয়ে যাবে এবং সেটা মনে হবে যে এটা কার সাথে কানেক্টেড হয়ে রয়েছে, গ্রাউন্ডের সাথে, কারণ আমি লজিক 0 দিলে ওইটা আসলে 0-র মতোই কাজ করবে। সো আমি ওইখানে 0 মান মিন্স হচ্ছে গ্রাউন্ডিং করে দেওয়া, ঠিক আছে। আমি যদি চাই ওইটাকে আমি গ্রাউন্ডিং করে রেখে আমি ওখান থেকে রাইট করতে পারবো, ঠিক আছে। এখানে একটা ইনপুট আউটপুটের পোর্ট ফর, আমরা যদি এই 805 এর ইনপুট আউটপুট যে অপারেশন যেটা আছে, ঠিক আছে, হ্যাঁ, এক্সটার্নাল সার্কিটের ক্ষেত্রে সেটা আমরা এখানে দেখতে পারি। আমার এক্সটার্নাল দেখো এই এর একটা ইন্টারনাল আছে, ঠিক আছে, 80 এর। তাহলে আমি কি করছি দেখো, রাইট যখন করব তখন এইখানে এটা একটা ফ্লিপ ফ্লপ না, যদি আমরা বলি ডি ফ্লিপ ফ্লপ, ঠিক আছে। সো আমি এই যে ল্যাচ করতেছি যেটা, এই জায়গায় একটা ক্লক ইউজ করছি, এটা দিয়ে তো ক্লক মেনশন করা হয়, তোমরা তো মনে আছে, ঠিক না, এটা দিয়ে ক্লক। আমি এই ক্লকটাকে লজিক 0 দিব, ঠিক আছে, ফর রাইট, ওকে। আর আমি এই যে এই আরেকটা ক্লক দেখানো হচ্ছে না রিডের ল্যাচ, এটাকে আমি লজিক 1 দিব, বুঝতে পারছো। আর ডি ফ্লিপ ফ্লপের বৈশিষ্ট্য কি মনে আছে তোমাদের? ডি ফ্লিপ ফ্লপের বৈশিষ্ট্য মনে আছে? আচ্ছা, ডি তে তুমি যদি 0 দাও আউটপুটে 0 পাবা, ডি তে তুমি যদি 1 দাও তাহলে আউটপুটে 1 পাবা, কিন্তু কথা হচ্ছে সেটা ম্যাচ করবে কার উপর বেস করে, এইখানে যে ক্লকটা ইউজ করা হচ্ছে সেই ক্লকের পিরিয়ড অনুযায়ী, ঠিক আছে, ক্লকের পিরিয়ড অনুযায়ী সেটা ডিফাইন করা হবে। এখন যদি এখানে যদি 1 হয় তাহলে এটা লজিক 1 পাবে, এখানে যদি 0 থাকে তাহলে এখানে লজিক কি পাবে, 0 পাবে। এইখানে কি হয়ে যাচ্ছে তাহলে আবার ইনভার্ট হয়ে যাচ্ছে, এটা কি আসলে একটা বাফার হিসেবে কাজ করবে, ঠিক আছে, কিন্তু এটা একটা কি হিসেবে কাজ করবে, ইনভার্টার হিসেবে, ওকে। সো এখানে যদি 1 আসে তাহলে অটোমেটিক্যালি এখানে কি যাবে, 0, ঠিক আছে, এখানে একটা 0 থাকবে, ঠিক আছে। এখন এটা তো আমি বলছি একটা ইন্টারনাল পুল আপ রেজিস্টার এখানে ইউজ করা আছে, এখানে ভিসিসি দেওয়া আছে, এইটা